জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা প্রথম লেকচারের শুরুতে যে জিনিসগুলো দেখব, ওভারভিউ অফ দি কোর্স। গত ক্লাসে আমরা সেটা আলোচনা করেছি। আজকে ব্রিফ ইন্ট্রোডাকশন। মোস্টলি আমরা ডিজিটাল গুডস সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা ইনিশিয়ালি একটু স্লোলি যাব। ডিজিটাল কমিউনিকেশনটা নেক্সট ক্লাসে আমরা কভার করব। তো গত দিনের আলোচনার সঙ্গে মিল রেখে আমরা সেটা স্মরণ করে দিচ্ছি। আমরা যেখানে ছিলাম রেখেছিলাম, ইনফ্যাক্ট আমরা আলোচনা করেছিলাম যে আমাদের এই কোর্স প্ল্যানে বা লেকচারে কি কি আমরা টপিকস কভার গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা প্রথম উইক 1 এবং 2 এর সেই বেসিক টার্মিনোলজি গুলো সম্পর্কে পরিচিত হব। তো এটা সম্পর্কে আমরা জেনে নিই। আর গতদিন আমরা এই জিনিসটা শিখেছি কিভাবে বেশি এফিশিয়েন্টলি কোনো কিছু শেখা যায়, তাই না? আজকে টপিকস গুলার ভিতরে ডিজিটাল গুডস বলতে কি শুনলে প্রথমে কি মনে হয়? তোমাদের কোনো এই টার্মটার সঙ্গে পরিচিত কেউ, বা তোমাদের বাইক প্রথম যখন এই কনসেপ্টটা শুনবা তখন তোমাদের কি ধারণা হবে, এটার মানে দিয়ে কি বোঝায়? তোমরা র্যান্ডমলি ট্রাই করতে পারো, অসুবিধা নেই। ভুল হইলে অসুবিধা নেই। আসনুল্লাহ ছেলেদের আমরা একটা ফিডব্যাক পাই ইন্ডাস্ট্রি থেকে, তারা ইউজুয়ালি কথা বলতেই চায় না, কমিউনিকেট করতেই চায় না। হ্যাঁ, তো এই জিনিসটা ভাঙা দরকার। একটা এই ধরনের তোমাদের ইন্টারভিউ বোর্ডে ওরা কখনো মেজার করতে পারে না হাউ মাচ ইউ নো, বা কতটুকু তুমি জানো। যেটা ওরা দেখে তোমাদের অ্যাক্টিভিটি, প্রোঅ্যাক্টিভনেসটা কতটুকু, ঠিক আছে, তোমরা কতটুকু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছো, তোমাদের মোটিভেশনটা কতটুকু, আহ, এই ধরনের ইনফরমেশন গুলো তারা দেখে। তো এইভাবে তোমরাও আসলে একটু কমিউনিকেট করার অভ্যাসটা গড়ে তোলো। এটা তোমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে এখন খুব দরকার। আগে আমাদের সময় শুধু এমন একটা সময় ছিল যখন শুধু আউটপুট, কাগজ কলম সার্টিফিকেট দেখালেই মোর দেন সাফিসিয়েন্ট ছিল। এখন তোমাদেরকে ইউ হ্যাভ টু পারফর্ম, লাইভ পারফরমেন্স বলতে পারো ইন্টারভিউতে। তখন তোমাকে মেইনলি যেটা দেখে আর কনফিডেন্স লেভেল আর অ্যাক্টিভ পার্টিসিপেশন, সে কতটুকু প্রম্পটলি ইয়ে করতেছে, মানে রেসপন্ড করতেছে। তো সেটাই। তো ডিজিটাল গুডস বললে কি মনে হয়? স্যার যে কোনো প্রোডাক্ট হতে পারে, যেমন সফটওয়্যার। সফটওয়্যার একজন বললো, ভেরি গুড। আর রুম্মান কি বললা? ক্যাসেট, ক্যাসেট। ডিভিডি। ক্যাসেট, আচ্ছা। আর রুম্মান কিছু বললা? স্যার বলো। অনলাইনে যে কোনো প্রোডাক্ট হতে পারে, যেমন আমরা যে কোনো কাজ বলতে পারি, যেমন ইলাস্ট্রেশন হতে পারে, যে টাকার বিনিময়ে যে ইলাস্ট্রেট অনেকে করে দেয় এরকম। আচ্ছা, ঠিক আছে, বেশ ভ্যারাইটি অফ আউটপুট পেলাম, বেশ কয়েকটা একদম মানে ঠিক আছে। দুই একটা হয়তো বা একটু উম, আমরা কারেকশন করে নেব। তো ফার্স্টে আমরা বইয়ের ভাষায় শিখি। ডিজিটাল গুডসটা জানা দরকার এই জন্যই যে মাল্টিমিডিয়ার সুফলটা আমরা দুইভাবে পাচ্ছি। একটা হচ্ছে এই জুম প্ল্যাটফর্মে আমাদের যে মিটিং করার যে আমরা সুযোগটা পাচ্ছি, সেটা অবশ্যই মাল্টিমিডিয়া কমিউনিকেশনের একটা বিশাল মানে সুফল, তাই না? আমরা আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে ই কমার্সের যুগে আমরা প্রবেশ করেছি। ই কমার্সের নামটা তোমরা শুনে থাকো প্রায়। এটার সঙ্গে ই কমার্সের সাথে এই ডিজিটাল গুডস এর একটা সম্পর্ক রয়ে গেছে। তো ই কমার্সের যুগটা হচ্ছে আসলে আমরা ইন্টারনেট বেইজ একটা মার্কেট আছে, সেই মার্কেটের সঙ্গে আমরা কিভাবে লেনদেন করি, বা এখান থেকে আমরা কিভাবে বিজনেস অ্যাক্টিভিটিস গুলো করতে পারি। তো এইটাই ইম্পর্টেন্ট। আসলে কোন একটা সাবজেক্ট কখন ইম্পর্টেন্ট হয়? যখন সেটার একটা অর্থকরী ভ্যালু থাকে, ইকোনমিক দৃষ্টিকোণ থাকে। সেই জন্য আমরা শুরুতেই কথাগুলো বলে নিচ্ছি যে ডিজিটাল গুডস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো ইঞ্জিনিয়ারিং ছেলেপেলেরা সাধারণত ইকোনমিক্স বা এই ধরনের জিনিসগুলোকে অপছন্দ করে, বলে যে এগুলো তো আমার সাবজেক্ট না। কিন্তু খুব ইয়ের বিষয় হয়ে গেছে এখন। মানে অ্যাট দি এন্ড অফ দি ডে ইকোনমিক্স মানে অল দ্যাট ম্যাটার্স। তোমার টাকা পয়সাটাই সবকিছু। দেখো যে খুব তরতর করে একজন বিবিএ এমবিএ পাস করে সে ম্যানেজিং ডাইরেক্টর বা অফিসের উপরের পোস্ট গুলোতে চলে যায়, কিন্তু ইঞ্জিনিয়ারদের দে হ্যাভ টু স্ট্রাগল। কারণ তাদের ইকোনমিক্স সম্পর্কে, কোন ফিল্ডটাতে ইনভেস্ট করলে বা কোন জিনিসটা এখন বাজারে বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, সেটা অর্থকরীভাবে লাভজনক হবে, এইসব জিনিসগুলো আমরা ইঞ্জিনিয়াররা আগে চিন্তা করতাম না। কিন্তু এখন সময় এসছে যে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে সবকিছু এইভাবেই চলতেছে। কোন দিকে স্কলারশিপ বেশি? যেদিকে মার্কেট বেশি, যেখানে ইনভেস্টমেন্ট বেশি, যেখানে অর্থনৈতিক আউটপুটটা বেশি,
তাই না? সেই জন্য এই যে মাল্টিমিডিয়া কমিউনিকেশনের পড়ার একটা মোটিভেশন এটাও যে এখানে যে ধরনের কাজগুলো হচ্ছে সেগুলো আসলে আমাদের ইন্টারনেট ব্যবহার করে বিজনেসকে চালিয়ে নেওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে মাল্টিমিডিয়া কমিউনিকেশন। তার একটা অংশ হচ্ছে ডিজিটাল গুডস। তো কিভাবে ডিফাইন করব দেখো, পরবর্তী আমরা ডিফিনিশনটা এক্সাম্পল এবং কম্পেয়ার করে এগুলোকে শিখবো। তো ফার্স্টে দেখি, সামনে যাই। দিস ইজ দ্য ডেফিনিশন. Digital goods are understood as intangible resources that, with the help of digital information system, are developed, displayed, distributed and applied. ঠিক আছে, এখন কিছুটা আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হলো যে হ্যাঁ, তোমরা যেটা বলেছো সফটওয়্যার, দ্যাট ইজ অলসো কারেক্ট। তারপরে ইন্টারনেট বেস যে কোনো জিনিস তোমরা বলেছো সেগুলো আসলে কারেক্ট। এটা একটা ডিজিটাল গুডস হচ্ছে ডিজিটাল ইনফরমেশন সিস্টেম, মানে কম্পিউটার দিয়ে ডেভেলপ করা, কম্পিউটারে ইউজ, ডিসপ্লেড অর ইউজড, এটা ডিস্ট্রিবিউটেড থ্রু দ্য কম্পিউটার বা ইনফরমেশন সিস্টেম, এবং সেখানে এটাকে অ্যাপ্লাই করা হয় বা ইউজ করা হয়। তো এই সমস্ত অ্যাট্রিবিউটস যাদের ভিতরে আছে তাদেরকে আমরা ডিজিটাল গুড বলবো। দে আর নট ট্যাঞ্জিবল গুডস। ট্যাঞ্জিবল গুডস হচ্ছে যাদেরকে ধরা যায়, ছোঁয়া যায়, আমরা বাইরে ওয়ার্ল্ডে যেগুলোকে ইউজ করে থাকি সেগুলো হচ্ছে ট্যাঞ্জিবল গুডস। বাট ডিজিটাল গুডসকে আমরা আসলে ইনফ্যাক্ট ভার্চুয়াল ওয়ার্ল্ডেই শুধু পাবো, রিয়েল ওয়ার্ল্ডে পাওয়া যাবে না। তো এদেরকে একটু ভেঙে ভেঙে ফিচার্স গুলো এভাবে বলা যেতে পারে: ডিজিটাল গুডস আর ট্রান্সমিটেড উইথ দ্য হেল্প অফ ইলেকট্রনিক মিডিয়া, দ্যাট ইজ দ্য ইন্টারনেট অর মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্কস। এর মাধ্যমে তাদেরকে ট্রান্সমিট করা যায়, and it can be displayed or used by the information system which is nothing but একটা ডিভাইস। ইনফরমেশন সিস্টেম বলতে এখানে বোঝানো হচ্ছে একটা মোবাইল, ল্যাপটপ, পিসি, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, ডিজিটাল ইনফরমেশন সিস্টেম। তো এটাকে আরেকটু ফার্দার আমরা সামনে যাই, কিছু এক্সাম্পল দেখি। অল ফর্মস অফ সফটওয়্যার, ডিজিটাইজ মিডিয়া। তো ডিজিটাইজ মিডিয়া বলতে আমরা যেটাকে বুঝি মিউজিক, ফিল্ম, মুভি, বুকস, ই বুকস, ইনফ্যাক্ট পিডিএফস, ইন দ্য ফর্ম অফ পিডিএফ, এভাবে নিউজ পেপার, এগুলো হচ্ছে মিডিয়া। মিডিয়া বলতে আমরা পরে আবার স্পেসিফিক্যালি দেখবো চারটা জিনিস এখানে আছে। মিডিয়াম অফ ইনফরমেশন, মিডিয়াম অফ ইনফরমেশন, দোজ আর কি, হোয়াট? টেক্সট, টেক্সট, ইমেজ, অডিও অ্যান্ড ভিডিও। ঠিক আছে, টেক্সট, ইমেজ, দিজ আর দ্য মিডিয়াম অফ ক্যারিং ইনফরমেশন। এগুলাকে একসাথে বলে মিডিয়া। যখন ডিজিটাইজড ফরম্যাটে থাকে, সাধারণত টেক্সট আর ইমেজ অলরেডি ডিজিটাইজ, সবসময় ডিজিটাইজ থাকে। আর অডিও এবং ভিডিও, দে আর বাই নেচার অ্যানালগ। যখন এদেরকে ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করা হয়, দে আর কনসিডার্ড অ্যাজ ডিজিটাইজড মিডিয়া। ঠিক আছে, তো অল দিস থিংস আর ডিজিটাল গুডস। এটা ছাড়াও ইন দ্য মিন টাইম দিস ফর্মস অলসো ইনক্লুড টিকিটস, রিজার্ভেশন, ক্যাশ কার্ডস, ক্রেডিট কার্ডস। এগুলোকে আমরা অন্য একটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে সার্ভিস। ঠিক আছে, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে মিডিয়া, আরেকটাকে আমরা বলতে পারি যে সার্ভিসেস, ডিজিটাল সার্ভিসেস, যেগুলো আসলে রিয়েল লাইফে আমরা সেগুলোকে অনুভব করতে পারি না, কিন্তু সেই সুবিধাগুলো আমরা পাই, সার্ভিসেস। ঠিক আছে, তো সংক্ষেপে ডিজিটাল গুডস এর এক্সাম্পল হচ্ছে তাহলে এসএমএস। মাউসটা ঠিক মতো কাজ করতেছে না। এসএমএস, software, all forms of software, all forms of digital media and all forms of digital services. ঠিক আছে, সার্ভিসেস মে ইনক্লুড গেটস, রিজার্ভেশন, বুকিং, ক্যাশ কার্ড, ক্যাশ ক্রেডিট কার্ড, স্টকের ইনফরমেশন, অল দিস থিংস। ঠিক আছে, যে কোনো ফর্ম ফিল আপ করা, যদি সরকারি কোনো ফর্ম টর্ম ফিল আপ করা হয়, অ্যাপ্লিকেশন করা, অল দিস থিংস আর সার্ভিসেস। ওকে, দে আর অলসো এ কাইন্ড অফ সফটওয়্যার, বাট এটাকে আমরা আরো স্পেসিফিক্যালি সার্ভিস বলে চিনতে পারি। ফলে ডিজিটাল গুডস ক্যান বি আইডেন্টিফাইড অ্যাজ অল থ্রি, with all three attributes. They may be a software, they may be a digitized media, or they may be a digital service. তো এখান থেকে আমরা খুব সহজেই এখন বলতে পারবো যে কোনটা ডিজিটাল গুডস এবং কোনটা না। সেটা একটা ছোট্ট করে একটা আমরা এখানে টেস্ট করে নিতে পারি। What do you think? এখানে কি কম্পিউটার একটা ডিজিটাল গুডস অর নট? না স্যার।
হ্যাঁ, না, ভেরি গুড। এটা ডিজিটাল গুডস। ট্যানজিবল না। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্যানজিবল, নট ইনট্যানজিবল। এটা হচ্ছে গুড, ডিজিটাল গুডস না, ডিজিটাল গুডকে বলা হয় ইনট্যানজিবল। ঠিক আছে? আর এটা হচ্ছে ট্যানজিবল একটা গুডস, যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, বাট ইট ইজ নেসেসারি ফর প্রডিউসিং digital goods and distributing digital goods. The operating system, this is the software. জি স্যার। So this is the digital good. All sort of the computer games, তাই না? This is also a digital good. Okay? আচ্ছা। তারপর মাইক্রোসফট ওয়ার্ড, এটাও বুঝতে পারছো। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ওয়াইফাই? ওয়াইফাই সম্পর্কে তোমাদের কি মনে হয়? এটা কি জিনিস? এটা কি ডিজিটাল গুড নাকি নন ডিজিটাল ট্যানজিবল গুডস? ডিজিটাল গুড তো হওয়ার কথা না। ডিজিটাল গুডস হওয়ার কথা না। হ্যাঁ, ওয়াইফাই স্যার যদি আমরা ধরতে পারি না, এখানে যে সমস্ত জিনিসগুলো আছে, দুইটা আছে, একটা হার্ডওয়্যার আছে, একটা সফট, মানে আর এটার সাথে অ্যাসোসিয়েটেড কত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, তাই না? হার্ডওয়্যার সফটওয়্যারটার ভিতরে যেটা থাকে সেটা ডিফারেন্ট। শুধু সেই সফটওয়্যারটুকু যেটা এটাকে, সেই সফটওয়্যারটা তোমরা যখন আমরা প্রোটোকল পড়বো তখন দেখবো এটার ভিতরে একটা সফটওয়্যার কাজ করে, রাউটারের ভিতরে একটা লেভেল 3 সফটওয়্যার কাজ করে। সেই সফটওয়্যারটা শুধুমাত্র ডিজিটাল গুড, হার্ডওয়্যারটা না। যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা আছে, দ্যাট ইজ অলসো নট ডিজিটাল। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একদম স্ট্রেট ফরওয়ার্ড, এটা হচ্ছে একটা অ্যানালগই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অ্যানালগ একটা স্পেকট্রাম। সো দেয়ার নো চান্স ফর ওয়াইফাই কে শুধু বলতে আমরা যেটাকে বুঝি সেটা ইনফ্যাক্ট একটা নন ডিজিটাল গুড বা ট্যানজিবল গুড, সেটা শুধু সফটওয়্যার অংশটুকু ডিজিটাল বলা যাবে। জিমেইল আমরা খুব সহজে বুঝতে পারছি, দিস ইজ ডিজিটাল। অনলাইন নিউজ পেপার ডিজিটাল, ব্লগিং ডিজিটাল গুডস, ইনস্ট্যান্ট মেসেজিং ডিজিটাল গুড। তেমনি ভাবে যেভাবে ওয়াইফাইটাকে আমরা ইয়ে করেছি, ব্লুটুথ এটাও একটা ডিজিটাল গুডস না, এটা তোমার ট্যানজিবল গুডস। অ্যাপস digital goods. Smartphones like computer, smartphones are not digital goods, they are not digital goods. Feature phones also not digital good. Radio, TV, ঠিক আছে? যদি যে ইনস্ট্রুমেন্টটাকে আমরা ইউজ করতেছি সেটাকে বোঝায়, সেটাও ডিজিটাল গুড না। ইন্টারনেট রেডিও, ইন্টারনেট টিভি, সেটাও যদি আমরা বলি, তো এখানে আসলে একটা অ্যাম্বিগুইটি আসতে পারে যে ইন্টারনেট রেডিও, ইন্টারনেট টিভি, এখানে কম্পিউটারটাকে আমরা ইন্টারনেট বলি, কম্পিউটার বলি না। কম্পিউটার যখন থাকে সেটাকে আমরা ইন্টারনেট রেডিও বা টিভি হিসেবে নামকরণ করি না। এটার ভিতরে যে কন্টেন্টটা আসে ইন্টারনেট রেডিও টিভির ভিতরে, দে আর ডিজিটাইজড মিডিয়া, এন্ড ডিজিটাইজড মিডিয়া ইজ এ ডিজিটাল গুড। সো ইন্টারনেট রেডিও এবং টিভি যদি কথা বলে, আমরা নর্মাল যে টিভির কথা মনে আসে বা রেডিও ডিভাইসের কথা মনে আসে, সেটা আমরা আসলে বুঝি না, এটাকে ডিজিটাইজ কন্টেন্টটাকে বুঝি। সো দিস ইজ এ ডিজিটাল গুডস, ইন্টারনেট রেডিও অথবা টিভি। এবং লাস্ট ওয়ান, ফিল্ম। ফিল্ম বলতে কি বোঝাবো? ফিল্ম যদি তোমরা জানো কিনা জানি না, ফিল্ম আগে ক্যাসেটের ভিতরে যে সমস্ত ম্যাগনেটিক টেপ ছিল তাদেরকেও ফিল্ম বলতো, কিংবা বিভিন্ন জায়গায় এক্সরে ফিল্ম। তো সেই ধরনের জিনিস হলে তো অবশ্যই এটা ডিজিটাল গুডস না, কিন্তু যদি সেটা ডিজিটাইজ মিডিয়া কন্টেন্ট কে বোঝায় ফিল্মকে, তাহলে সেটাই শুধুমাত্র ডিজিটাল গুডস হবে। খুব স্লোলি যাচ্ছি, তো জিনিসগুলো আসলে তোমাদের কাছে নতুন কনসেপ্ট, যদিও ইকোনমিক্স এর ছেলেদের কাছে এগুলো খুব পরিচিত, তো আমরাও এগুলো জানা দরকার, কারণ আমাদেরকে ইকোনমিক্স এর সাথে কিছু জ্ঞান না থাকলে সেটা টিকে থাকা আমাদের জন্য, মানে আমরা পিছিয়ে যাচ্ছি। ইঞ্জিনিয়ারদের দেখা যাবে যে ইয়ে কম হয়, প্রমোশন কম হয়, তোমরা দেখবা উপরের দিকে তরতর করে বিবিএ এমবিএ ছেলেরা উঠে যায়, ইঞ্জিনিয়ার ওই সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তারপরে এই ধরনের পোস্টে গিয়ে আটকে থাকে। এক্সিকিউটিভ পোস্ট গুলো, ম্যানেজার, তারপরে আরো উপরে জেনারেল ম্যানেজার, এই সমস্ত পোস্ট গুলোতে সহজে তাদের হতে চায় না, আনলেস এন্ড আদারওয়াইজ তাদের এমবিএ বা এই ধরনের কোনো ডিগ্রি থাকে। সো আমরা কস্টের বিষয়গুলোকে এখন মাথায় রাখবো। তো এখানে আমরা কিছু পার্থক্যের মাধ্যমে এগুলোকে আরো ক্লারিফাই করব, যদিও তোমাদের যথেষ্ট ক্লারিফাই হয়েছে, তবুও ডুপ্লিকেশন কস্ট ট্যানজিবল গুডস এর ক্ষেত্রে কেমন হবে আর ডিজিটাল গুডস এর ক্ষেত্রে কেমন হবে, এটা আমরা খুব সহজে একটা এক্সাম্পল দিয়ে মনে রাখতে পারি। সেটা মনে করো যে আমি যেই
স্লাইডটা তোমাদেরকে পড়াচ্ছি। স্লাইড, দিস ইজ একটা ডিজিটাল গুডস। আচ্ছা, যদি এটা অল্টারনেট আমরা ক্লাসে যেভাবে পড়তাম, তখন তোমাদের হাতে আমরা দিয়ে দিতাম একটা হার্ড কপি, ফটোকপি ফটোকপি দিয়ে দিতাম। তো এখন স্লাইডটা সবার কাছে সমানভাবে ডিস্ট্রিবিউটেবল, কিংবা ইনফ্যাক্ট আমার কাছে আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। কিন্তু এটা যদি ইয়ে করতে চাইতাম, যখন আমরা পিডিএফ এ করতে চাইতাম, সেটা অনেক ঝামেলা হতো, তাই না? ফার্স্টে আসো ডুপ্লিকেশন কস্টের ব্যাপারে। যখন একটা স্লাইড থেকে অন্য একটা স্লাইড বানাইতে চাই, পেতে চাই হুবহু একই রকম, সেখানে খরচটা অলমোস্ট নেই, নেগলিজিবল। কিন্তু একটা ফটোকপি ম্যাটেরিয়াল থেকে অন্য একটা ফটোকপি ম্যাটেরিয়াল জেনারেট করতে গেলে দেয়ার ইজ এ কনসিডারেবল কস্ট। সো আমরা দেখতে পাবো যে ডুপ্লিকেশন কস্ট ইজ হাই এবং ডিজিটাল কস্ট অ্যাকচুয়ালি ইজ ভেরি লো। এফেক্ট অফ ইউজ, বেশি বেশি ইউজ করলে কি অবস্থা হয়? ট্যানজিবল গুডস এর ক্ষেত্রে সেটা পুরানো হয়ে যায়, জি স্যার। ভ্যালু কমে যায়। হ্যাঁ, ভ্যালু কমে যায়। কিন্তু ডিজিটাল গুডস এর ক্ষেত্রে সেটার ভ্যালু কমে না, বরং সবাই বিশ্বাস করে যে এই কন্টেন্টটা বারবার পড়া হয়েছে, এখানে এটা বাগ ফ্রি, এটাতে প্রবলেম কম। তোমরা সেজন্য দেখো কিনা যে এই সফটওয়্যারটা বেশি ডাউনলোড হয়েছে, মানুষ কিন্তু সেটাই ডাউনলোড করে বেশি। যে তাহলে আশা করা যায় যে এটা হলো বেশি জন ইউজ করেছে বলে, বা যেটা বেশি রেটিং ভালো, মানে বুঝতে পারো যে বেশি মানুষ ইউজ করার ফলে সেটা রেটিং ভালো আসছে। এটার ইউজ করার মাধ্যমে সেটার ভ্যালু বরং বাড়ে, কমে না। ওনারশিপ, ট্যানজিবল গুড, একজনের কাছে একটা পিডিএফ থাকলে সেটা সবাই মিলে একসাথে পড়তে পারতাম না আমরা, অনেক কষ্ট হতো। কিন্তু এখন একটা ডিজিটাল গুডস আমরা একসাথে সবাই দেখতে পাচ্ছি, ইভেন আমাদের সবার কাছে একটা করে পিপিটি থাকতে পারতো, আমরা সবাই এটার ওনারশিপ হইতে পারতাম। যদি একটা কমন জায়গা থেকে শেয়ার দিয়ে দিতাম, পিপিটিটা তোমরা সবাই খুলতে পারতে গুগল ড্রাইভ থেকে। সো ওনারশিপ ইন্ডিভিজুয়াল। ইন কেস অফ ট্যানজিবল গুডস একটা ফটোকপি শুধু একজনের হাতেই থাকবে, একজনেরই নাম লেখা থাকবে। কিন্তু একটা পিপিটি সেটা সে একটা সার্ভার থেকে খুলে একসাথে অনেকে দেখতে পারে, যদি এক জায়গায় আছে সার্ভারে, কিন্তু একসাথে এট দ্য সেম টাইম অনেকে দেখতে পাচ্ছে। তার একটা ক্যাশ কপি তার কম্পিউটারে জমা হয়ে যায়, সেজন্য সে ইচ্ছা মতো তার মতো চেয়ে পাচ্ছে, অন্যদের সেটা কোনো উপরে প্রভাব ফেলতেছে না। তো এফেক্ট অফ শেয়ারিং, এফেক্ট অফ শেয়ারিং সেটা হচ্ছে যে আমরা যখন শেয়ার করি ট্যানজিবল গুডস, এটারও ভ্যালু কমে যায়, ভ্যালু ডিপ্রিসিয়েশন, এফেক্ট অফ শেয়ারিং। আর ডিজিটাল গুডস এর ক্ষেত্রে তোমরা তো সবাই বলো শেয়ার করো, শেয়ার করো, আমার কন্টেন্টটা শেয়ার করো। দ্যাট ইজ, এটা যে বেশি শেয়ার করা হবে, যেটা শেয়ার বেশি করা হবে, সেটার অ্যাপ্রিসিয়েশন বোঝাবে যে এটাকে সবাই সাপোর্ট করতেছে, তাই না? তো এইভাবে ডিজিটাল গুডস এর অ্যাট্রিবিউট গুলো আমাদের চোখে পড়ে। ডিসিমিনেশন, ডিস্ট্রিবিউশন এবং তার যে সাপোর্টিং যে লজিস্টিক সাপোর্টটা আছে, যেটা তার অ্যাসোসিয়েটেড যে লজিস্টিক সাপোর্ট গুলো আছে, সেগুলোকে আমরা একসাথে ডিসমিনেশন বলতে পারি। তো এটা ট্যানজিবল গুডস এর ক্ষেত্রে বেশ ঝামেলা। এগুলাকে আমরা একটা ঘর রাখতে হয়, স্টোর রুম রাখতে হয়, সেখান থেকে একটা ক্যারিয়ারের মাধ্যমে সেটাকে ট্রান্সপোর্ট করতে হয়। সো এটা একটা কমপ্লিকেটেড প্রসেস। কিন্তু ডিজিটাল গুডস এর ডিসিমিনেশন খুব সহজ। ইট ইজ ডিসিমিনেটেড বাট অর ডিস্ট্রিবিউটেড থ্রু ইলেকট্রনিক মিডিয়া। একটা হার্ড ডিস্ক একটা ছোট জায়গা দখল করে রাখে, ফলে লজিস্টিক সাপোর্ট খুব বেশি লাগে না। এই যে নীল রং করে রাখা, দিজ আর দ্য গুড সাইডস অফ ডিজিটাল গুডস, মানে ভালো সাইড। এর পরের গুলো অবশ্য অতটা ভালো না, ডিজিটাল গুডস এর কিছু প্রবলেম সেগুলোতে চোখে পড়ে। যেমন প্রোটেকশন করে রাখা টাফ। তুমি একটা পিডিএফ এর উপর তোমার নাম লিখে রাখলা, একটা বইয়ের উপর নাম লিখে রাখলা, বা ওটার আইএসএন নাম্বার দিয়ে তোমরা খুব সহজেই ওটাকে আইডেন্টিফাই করা যায়, এটা আমার বই, একটা আইডেন্টিফাই করে রাখা যাবে এই বইটা। তো অন্য কেউ নিলেও তুমি বলতে পারবা অমুক পৃষ্ঠায় এরকম আছে, ওটা আছে, তুমি আইডেন্টিফাই করতে পারবা। তোমার এটা নিজস্ব, তোমার একান্ত, এটা প্রমাণ করার অনেকগুলো ওয়ে থাকে। কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে বা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেটা করা সম্ভব নয়। এখন অনেক অনেক টেকনিক বের হয়েছে সাইবার সিকিউরিটির, আমরা এখন একটা খুব ভালো সুফল পাচ্ছি বিভিন্ন সময়। কিন্তু একটা সময় বা যারা নতুন এই ফিল্ডে আসতেছে, ডিজিটাল গুডস সম্পর্কে যারা ডেভেলপ করতেছে, তাদের এই সিকিউরিটি সম্পর্কে যাদের খুব ভালো নলেজ নাই,
তাদের প্রোডাক্টটা প্রোটেক্ট করে রাখা খুব কঠিন। তোমরা নিজেরাই দেখো যে তোমরা খুব চেষ্টা করো যে আমার জিনিসটা যাতে অন্য কেউ কপি না করে। কিন্তু সেটা করার জন্য অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক চেষ্টা করতে হয়। অথবা দেখা যায় যে তোমার রিপোর্টটা সবাই কপি করে ফেলছে। তো একই রিপোর্ট সবাই পাইছে এবং সবাই কম মার্কস পেয়েছে। তো ডিজিটাল গুডস এর এটা হচ্ছে একটা ব্যাড সাইড। প্রোটেকশনটা টাফ। এরপরে ভ্যালু। এই যে ভ্যালু গুলা দেখতে পাচ্ছ এই ৩ টা ভ্যালু, কস্ট, প্রাইস এস্টিমেশন এগুলো সব কত ভ্যালু হওয়া উচিত? সেটা ঠিক করাটা ট্যানজিবল গুডস এর জন্য বেশ সহজ। তো আমরা প্রাইস এর ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রোটেকশনটা ট্যানজিবল গুডস এর জন্য সহজ, কিন্তু ইয়ের জন্য কঠিন ছিল। এবার আসো যে ভ্যালু রিলেটেড যেগুলো আছে, ভ্যালু ডিটারমিনেশনটা ট্যানজিবল গুডস এ যখন একটা ফটোকপির কথা চিন্তা করতেছিলাম, কোয়ালিটি কেমন, আমরা এক পেজে করেছি কিনা, পেজের কোয়ালিটি কেমন, এইভাবে আমরা কিন্তু দাম ঠিক করতে পারি খুব সহজে, যে কত পার পেজ কত হওয়া উচিত। কিন্তু যখন একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করা হয়েছে, সে কি অন্য কারো কাছ থেকে এই স্লাইডটা নিয়ে এসে হুবহু কপি পেস্ট করে তোমাকে দিয়ে দিল কিনা, নাকি নিজে সে ডেভেলপ করলো, এটা জাজ করবা কিভাবে? সে যদি তোমার কাছে ১০০ টাকা চায় যে আমি কষ্ট করে পাওয়ার পয়েন্ট স্লাইডটা তৈরি করছি, তখন তোমাকে এটা তো তোমার বিশ্বাস করাটা কঠিন যে তুমি বলো না তুমি একটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে দিয়ে দিছো। সো দিস ইজ এ প্রবলেম। তোমরা ভ্যালু ডিটারমাইন করতে পারবা না বা করতে পারাটা কঠিন। আচ্ছা, করা যে যাবে না তা না, করতে গেলে সেরকম তোমার ইয়ে লাগবে, নলেজের লেভেল লাগবে, সেভাবে তোমাকে ওটাকে একদম পুঙ্খানুপুঙ্খ একদম ভিতরে গিয়ে তোমাকে জাজ করে দেখতে হবে যে আসলে সেটার বিভিন্ন সফটওয়্যার দিয়ে টেস্ট করা যায়, ইউনিকনেস কত, অল দিস থিংস। তো কস্ট আইডেন্টিফিকেশন, ভ্যালু ডিটারমিনেশন যেমন কস্ট আইডেন্টিফিকেশন, এটার দাম আসলে এটাও একই রকম। কস্ট আইডেন্টিফিকেশন করাটা একটু ডিফিকাল্ট ডিজিটাল গুডস এর জন্য। কতটা সময় সে দিয়েছে, কতটুকু ইন্টেলিজেন্স সে এখানে কাজে লাগিয়েছে। যেমন বিশেষ করে সফটওয়্যারের ক্ষেত্রে অনেক সময় বলে যে আমার সফটওয়্যারটা খুব ভালো, এটা অন্যান্য সফটওয়্যার গুলা ১০০ ইউজারকে হ্যান্ডেল করতে পারে না একসাথে, আমারটা ১০,০০০ ইউজারকে হ্যান্ডেল করতে পারে, কিংবা ১ মিলিয়ন ইউজারকে হ্যান্ডেল করতে পারে। তো এই সিনারিওটা তো তোমাকে তৈরি করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার ১ মিলিয়ন ইউজার তোমাকে হিট না করতেছে তোমার সফটওয়্যারকে, মানে বা অতজন ১০,০০০ ২০,০০০ সফটওয়্যার, তুমি ততক্ষণ পর্যন্ত শিওর হতে পারতেছো না আসলে কি তোমারটা সাপোর্ট দিবে কিনা এই সার্ভার সাইডে এই সফটওয়্যারটা। সো কস্ট আইডেন্টিফিকেশনটা বেশ কঠিন। ঠিক তেমন ভাবে প্রাইস সেটিং মেকানিজম, কিসের ভিত্তিতে তুমি এটা দাম চাচ্ছ। আমার এই গেমটার দাম ১০০ টাকা, কেউ বলতেছে ৩০০ টাকা, কেউ ৫০০ টাকা। তো সেটার উপরে সেটাও আসলে প্রপারলি বলাটা বেশ ঝামেলা। খুব এক্সপার্ট লোকজন ছাড়া বা কনসিডারেবল অ্যামাউন্ট সেটাকে অ্যানালাইজ করা ছাড়া সেটা বের করা টাফ। তারপর ইনভেন্টরি ইভ্যালুয়েশন। তুমি সাপোজ একটা ফটোকপি, আমি আমার কথা চিন্তা করি, আমি একটা লেকচার নোট করলাম, ফটোকপি করলাম। সাপোজ আমি তোমাদের কাছে একদম সব আগের থেকে ফটোকপি করে বই করে বাঁধিয়ে রেখেছি যে ১০০টা করেছি, তোমাদের ক্লাসে ডিস্ট্রিবিউট করব। তো যাকে দিব সেই রকম একটা করে নিবে, ধরো ৫০ টাকা বা ২০ টাকা এরকম কিছু একটা জমা দিল। তো এই রেকর্ডটা ট্যানজিবল গুডস এর ক্ষেত্রে খুব সহজে রাখা যায়। কিন্তু আমি ধরো আমার অবর্তমানে আরেকজনকে দায়িত্ব দিলাম যে আচ্ছা আমার স্লাইড গুলা যেগুলো আছে এগুলা তুমি ছেলেদের কাছে ১০০টা স্লাইড ১০০ জনের কাছে ডিস্ট্রিবিউট করবা, এখানে এরকম সবার কাছ থেকে সাপোজ তো এরকম ২ টাকা করে রাখলো। সেক্ষেত্রে কি হলো যে সে যদি বলে যে আমি ৩ জনের কাছে যেয়েছে, তো আমার কাছে মেনে নিতে হবে ৩ জনের কাছে দিচ্ছে ৬ টাকা দিল। কিন্তু বাই দিস টাইম সে কিন্তু এরকম করতে পারে, সে ১০০ জনের কাছেই বিক্রি করেছে। সেটা ট্র্যাক রাখা নরমাল ইউজারদের জন্য, নরমাল ডেভেলপারদের জন্য বেশ কঠিন। যারা খুব এক্সপার্ট ইউজার, যাদের সিকিউরিটি সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, এরকম ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া আছে, তারা এই জিনিসটা সলভ করতে পারবে। আদারওয়াইজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ ট্রাবলসাম, প্রবলেমেটিক। এখানে যথেষ্ট ফাঁকি ঝুঁকির সুবিধা আছে। যে কয়টা সফটওয়্যার সে বিক্রি করছে এটা সরকারের বের করা কঠিন হয়ে যাবে। সে বলে যে আমি মাত্র একটা সফটওয়্যার বিক্রি করছি, তো আমার মাত্র এত টাকা লাভ হয়েছে। কিন্তু ইনফ্যাক্ট সে এরকম করতে পারে যে তার আসলে অনেক হাজার হাজার সফটওয়্যার সে বিক্রি করেছে, সে হাতে হাতে নগদে নগদে টাকা নিছে, সেটার কোনো ট্রেস নাই। ইনভেন্টরি ইভালুয়েশন এখানে ঝামেলা। তো এরপরে পরেরটা প্রবলেমেটিক। ইকোনমিক থিওরিজ এন্ড মডেলস আর ভেরি কমন ফর ট্যানজিবল গুডস, যুগ যুগ ধরে চলে আসতেছে। বাট ইন কেস অফ ডিজিটাল গুডস দিস ইজ এ ভেরি রিসেন্ট থিং, সো মডেলস আর রেয়ার হেয়ার, তাই না? এইভাবে আমরা ডিজিটাল গুডস সম্পর্কে ট্যানজিবল গুড এর কি পার্থক্য সেটাকে আরো ডিটেলসে জানলাম।
এটা বইয়ের ভাষায় যেভাবে ছিল বা অরিজিনাল স্লাইডে এভাবে নাই, তোমাদের ভিতর কিছু মানে নতুনত্ব আনার জন্য আমি এই কয়েকটা স্লাইড যোগ করেছি। বইতে যেভাবে ছিল সেটা এভাবে, সামথিং লাইক দিস। ঠিক আছে? ট্যানজিবল গুডস এর ডুপ্লিকেশন কস্ট এরকম, তারপরে ভ্যালু ডিপ্রিসিয়েশন কখন হয়, অ্যাপ্রিসিয়েশন কখন হয়, এইভাবে লেখা ছিল। তো আমরা একটু ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি দেখেছি, যাতে করে হয়তোবা তোমরা জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবে। তো কিন্তু তোমাদেরকে চাওয়া হইলে তোমরা যদি এতটুকু লিখো, what are the differences between tangible good and digital goods, this is also 100% all right, nothing wrong with this। কিন্তু প্রেজেন্ট করার সময় জাস্ট আমি এইভাবে দিলাম, এটাও দিতে পারো, কারণ এটা মূল স্লাইড গুলাতে এটা নাই। তোমাদের ক্লাসে কিছুটা ধরে রাখার জন্য আমরা কিছু নতুনত্ব আনার চেষ্টা করছি, যাতে শুধুমাত্র হুবহু স্লাইড পড়ানোর মতো মনে না হয়। আচ্ছা, এনিওয়ে, এইভাবে তোমরা ডিজিটাল এইটা জিনিসটা হুবহু লিখলেও চলবে। এছাড়াও আরেকটা কার্ভ তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এক্স এক্সিসে আছে অ্যামাউন্ট, কতগুলো আমি প্রডিউস করতেছি, আর ওয়াই এক্সিস আছে ইউনিট কস্ট। তো ট্যানজিবল গুডস এর ক্ষেত্রে দেখো কার্ভের নেচারটা কেমন, আর ডিজিটাল গুডস এর ক্ষেত্রে টার্মের নেচারটা কেমন। এবার একটু জিজ্ঞেস করি তোমাদের কাছে, এটার কোনো এক্সপ্লেনেশন তোমাদের কাছে আছে কেন যে ইউনিট কস্ট ট্যানজিবল গুডস এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট পয়েন্টের পরে আবার বাড়তেছে, কিন্তু ডিজিটাল গুডস এর ক্ষেত্রে সেটা কি? একটা নির্দিষ্ট ডিজিটাল গুডস এর ক্ষেত্রে যতই প্রোডাকশনে যাচ্ছে ততই কমতেছে, এটার কোনো এক্সপ্লেনেশন কেউ দিতে পারবে? স্যার, লাইক ট্যানজিবল গুড গুলা বানানোর জন্য বিভিন্ন মেশিনারি বা এভরিথিং এই টাইপের জিনিসপত্র দরকার হয়। সো একটা ফিক্সড অ্যামাউন্টের মানে ট্যানজিবল গুড একটা নির্দিষ্ট পরিমাণ বানানোর জন্য হয়তো কিছু অ্যামাউন্টের আমার র মেটেরিয়াল বা মেশিনারিজ লাগতেছে। এর চেয়ে বেশি বানাতে গেলে আমার হয়তো নতুন করে কোনো একটা মেশিন বা এই টাইপের কিছু কিনতে হচ্ছে আর কি, মানে ইনস্ট্রুমেন্ট গুলা যেগুলা দিয়ে আমরা এটা প্রডিউস করব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই অ্যামাউন্টের জন্য আবার শুরুর দিকে কস্ট একটু হাই থাকে, বাট আবার একটা নমিনাল অ্যামাউন্টে বানালে তারপর আবার কস্টটা হয়তো একটু কমে আসবে ওইরকম। হ্যাঁ, আমাদের ইঞ্জিনিয়ারদের ঠিক আছে, ভেরি গুড সালমান, থ্যাংক ইউ। তোমাদের এই ইকোনমিক একটু ভিউ গুলাও কেউ আসলে চিন্তা ভাবনায় আনতে হবে। এটা ঠিক আছে, ওর কথাটা যেটা বলেছে তার সাথে আমি একটু যোগ করি। ট্যানজিবল গুডস এর ক্ষেত্রে যেমন একটা চিন্তা করো, যেমন ফটোকপির বইগুলোকে আমি চিন্তা করেছিলাম। তো তার একটা মেশিন আছে, ওর কথাটা ঠিক প্রপারলি বলেছে, একটা মেশিন আছে, একটা মেশিন দিয়ে সে 100টা কপি জেনারেট করা বা 500টা কপি জেনারেট করা তার জন্য সহজ। সে একটা মেশিন দিয়ে ইউজ করবে এবং তার রাখার জন্য একটা তার দোকান যতটুকু ছিল সেটাই কোনো একটা জায়গায় কোনায় সে স্টোর করে রেখেছে। কিন্তু যদি তার কাছে এরকম বলা হয় যে তার 500টা কপির বেশি 1000টা কপি চাওয়া হয়, তখন দেখা যাবে যে তার একটা মেশিন ইজ নট সাফিসিয়েন্ট, যে পরিমাণ লোড পড়তেছে তার মেশিনটাই নষ্ট হয়ে যাবে। তখন তাকে আরেকটা মেশিনের ব্যবস্থা করতে হবে। তারপরে তার যে প্রোডাক্ট গুলা আউটপুট আসবে সেগুলাকে স্টোর করার জন্য একটা জায়গায় অ্যাডিশনাল স্পেস তাকে দিতে হবে, অ্যাডিশনাল লোক তাকে রাখতে হবে। তো সেই জন্য কি হবে আলটিমেটলি, তার যে অপটিমাম, তার যে এখন যে ক্যাপাসিটি আছে তার চেয়ে যদি বেশি আমরা আউটপুট চাই, প্রডিউস করতে চাই, তখন আমাদের মেশিন বেশি লাগবে, ইনিশিয়াল ইনপুট বেশি লাগবে, লজিস্টিক সাপোর্ট লাগবে, স্টোরেজ লাগবে, তাই না? এবং ম্যান পাওয়ারও বাড়াইতে হবে। তো অল দিস থিং যখন বাড়তে থাকবে তখন আমাদের খরচটা বেড়ে যাবে। এটা হচ্ছে ট্যানজিবল গুডস এর ইচ্ছা মতো প্রোডাক্টে আমরা যেতে পারি না। আমাদের স্টোরেজ, আমাদের ম্যান পাওয়ার, আমাদের মেশিন পাওয়ার, এগুলা চিন্তা করে আমাদেরকে প্রোডাকশনে যেতে হয়। আচ্ছা, আর ডিজিটাল গুডস এর ক্ষেত্রে জিনিসটা এরকম না। আমাদের স্টোরেজ প্রবলেম এখন অলমোস্ট নীল, মানে ইনফাইনাইট নাম্বার অফ স্টোরেজ আমাদের কাছে আছে, ইনফাইনাইট অ্যামাউন্ট অফ স্টোরেজ। সো তোমার স্টোরেজের কস্টটা অলমোস্ট নেগলিজেবল। তুমি অ্যাজ মাচ অ্যাজ মানে প্রোডাক্ট জেনারেট করো, সেগুলা তোমার স্পেস বাড়বে না, তোমার ইয়ে হবে, বা স্পেস লাগলেও সেগুলোকে স্টোর করে রাখার জন্য তো এক এক ভার্সন বানাইলাম, ঠিক আছে? যে অনেকগুলা বিভিন্ন রকম অ্যাট্রিবিউটস দিয়ে অনেকগুলা গুডস তুমি বানায় বিভিন্ন ডিভাইস সেভ করে রাখলা। তো দেখা যাচ্ছে তোমার প্রোডাক্ট তুমি বাড়াইছো, বানাচ্ছো মানুষজনের জন্য, এবং মানুষকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একই জিনিসই তুমি একটা জিনিসই বানাইছো, একটা সফটওয়্যার বানাইছো, তো সেই সফটওয়্যারটাই একটা জায়গায় স্পেস নিয়ে রাখছে,
কিন্তু যখন তুমি মানুষের কাছে সেল করতেছো যতগুলা ইচ্ছা ততগুলা সেল করতেছো, ফলে কি হচ্ছে, একটার জন্য তুমি ভাবছিলে যে 500 টাকা দিলে সবাই বিক্রি করবো, কিন্তু যখন 500 জন লোক তোমার কাছ থেকে নিতে আসছে, তখন কি হবে? আসলে এটা এইভাবেও দেখা যাবে যে তোমার ওই একটা অ্যামাউন্টই কিন্তু আসলে আসছে। ডিজিটাল কোর্সের ক্ষেত্রে এই জিনিসটা সম্ভব যে তোমার তখন 500 জনকে তুমি ডিস্ট্রিবিউট করতেছো, ফলে একজনের কাছ থেকে 1 টাকা করে নিলেই তোমার চলছে। তো এইভাবে সফটওয়্যারের জিনিসগুলোর দাম এখন কমে আসতেছে। তো এই বিষয়গুলো আমরা জেনে রাখলাম। এই অবস্থায় একটু মাইন্ডটা ক্লিয়ার করার জন্য একটা খুব ইন্টারেস্টিং একটা কোট তোমাদের সাথে শেয়ার করছি। আর বাই দিস টাইম তোমরা অ্যাটেন্ডেন্সটা যারা এখনো দাওনি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও। এরপরে আর কতক্ষণ আছে আমি একটু দেখি, একটা 37, এখন কিছু টুকটাক কথা বলে নিই। আচ্ছা, তোমাদের এই ক্লাসটা আমার মনে হচ্ছে আজকে কি 3:30টার দিকে পরে তোমাদের কোনো ক্লাস আছে? সিআর কি আছো? জি স্যার, 3:30টা থেকে আমাদের একটা ক্লাস আছে এথিক্স। আচ্ছা, আর এই ক্লাসের পরে, এই ক্লাসের পরপরই? জি স্যার, এই ক্লাসের পরে হচ্ছে আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স ক্লাস আছে। আচ্ছা, এটা কি ইয়ে স্যার, তারেক আজিজ স্যার নেন? হ্যাঁ, তারেক আজিজ স্যারের। আচ্ছা আচ্ছা আর আমাদের এমনি এ সেকশনে স্যার হচ্ছে 3:30টা থেকে ফাঁকা, বাট বি সেকশনে হয়তো ক্লাস আছে। ও আচ্ছা 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 আচ্ছা, মানে স্যার আমাদের ছিল না, বাট সকালের ক্লাসটা আবার হচ্ছে শিফট করেছে। শিফট করে গেছে না? আচ্ছা ঠিক আছে, জানা থাকলে অসুবিধা নেই। আমি ভাবছিলাম যে এটা ইয়ে করব। তো মাঝে মধ্যে তোমাদের এই ক্লাসটা আমি একটু সংক্ষেপ নিব। আচ্ছা, যদি এই ক্লাসের আগে কোনো ক্লাস আছে কিনা দুইটা সেকশনেরই? আমি যদি 12:45-এ শুরু করি, এটা কি তোমাদের জন্য খুব বেশি কঠিন হবে? স্যার ল্যাব আছে। ও ল্যাব আছে না, তাহলে ঠিক আছে থাক। Okay, 1:30টার মধ্যে স্যার শেষ করতে পারলে বেশি ভালো হয়। হ্যাঁ, এই দিন এটা আমি সেটাই, আমার একটু একটা ছোট ইস্যু আছে। আমি এই দিনের ক্লাসটা তোমাদের তাহলে হয়তো বা একটু কম নিব। হ্যাঁ, 1টা থেকে 1:25 পর্যন্ত নিব। স্যার অন্যদিন বলো। 45 থেকে স্যার আমাদের ল্যাবটা স্যার শেষ হয়ে যাবে, কিন্তু স্যার বি সেকশনের কি কোনো ক্লাস আছে নাকি এটা তো জানি না। আচ্ছা, ডি সেকশনের আছো তোমরা? বি সেকশন, সরি, বি1 এর কি সকালে কোনো ল্যাব আছে? স্যার B2 হ্যাঁ, বি2 স্যার কয়টা থেকে? মানে আমি এটা 15 মিনিট আগে শুরু করতে আছি, 12:45 থেকে। ল্যাব আছে কি না মনে আছে তোমাদের? আজকে সকালে কোনো ল্যাব ছিল? স্যার আসসালামু আলাইকুম স্যার, B2 তে ল্যাব নেই আজকে কোনো। নেই। আচ্ছা, তাহলে তাহলে মাঝে মধ্যে আমি ইয়ে করি তোমাদের সাথে স্যার তোমরা যদি আমাদের স্যার কয়েকজনের ল্যাব থাকবে স্যার, প্রোটেকশন ল্যাব। প্রোটেকশন ল্যাব আছে স্যার, প্রোটেকশন ও ল্যাব। ওকে ঠিক আছে, তাহলে বাদ দাও, অসুবিধা নেই। তাহলে আমি যেদিন সেক্ষেত্রে স্যার আমাদের তো এমনি বৃহস্পতিবার একটা ক্লাস আছে 3:30টা পর্যন্ত। তো আমরা কি স্যার তাহলে তখন 2টা পিরিয়ড একসাথে করে ফেলবো, যদি ফাঁকা থাকেন আপনি? হ্যাঁ সেদিন, আচ্ছা তোমাদের যদি এরপরে স্যার, দুইটা না করে স্যার ওইদিকে স্যার 10-15 মিনিট স্যার বেশি টাইম দিলেই তো হইতেছে স্যার। হ্যাঁ 10-15 মিনিট বেশি টাইম দিলেই হচ্ছে, ইনফ্যাক্ট সেটাও ঠিক। ঠিক আছে, পুরোটা বৃহস্পতিবার 3:30টায় কারো ল্যাব বা ক্লাস আছে কিনা ওটা? না হ্যাঁ, না তোমাদের নাই না? না, বি এর নাই। আচ্ছা তাহলে স্যার এটাই মনে হয় ভালো হয় স্যার, থার্সডেতে আমরা মানে এই ক্লাসটা নিয়ে নিই, ডাবল ক্লাস করি। আচ্ছা, তোমাদের সবাই একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, আমি যদি খুব বেশি অসুবিধা হয় পরীক্ষামূলক ভাবে আমরা নেক্সট উইকে থার্ড ডেটে 2টা ক্লাস করব। তোমাদের যদি প্রবলেম মনে হয় আবার আমরা এই জায়গাটায় ফেরত আসবো, যে স্লটটা খালি থাকবে। হ্যাঁ, এই বৃহস্পতিবার মানে কালকে করার দরকার নেই, যেহেতু তোমরা আছে। নেক্সট উইকে মঙ্গলবার, সরি এই বুধবারের ক্লাসটা বৃহস্পতিবার দিয়ে আমি শিফট করলাম। কারো যদি প্রবলেম ফেস হয় আমাকে 2-3 উইকের ভিতরে বলবা, আমি তখন আবার এই আগের জায়গায় ফেরত আসবো, তখন আমারটা কোনোভাবে অ্যাডজাস্ট করে নেবো আর কি। হ্যাঁ, তো আমি চেষ্টা করে দেখি যে এটাকে শিফট করা যায় কিনা। ওকে সবাই, কারো তো আশা করি আপত্তি নাই। যদি থাকে আমাকে পার্সোনালি পরে জানালেও হবে, এখন যদি কোনো কিছু মনে নাও আসে। তো যাই হোক, একটা ক্লাসগুলা এই পর্যায়ে আমরা একটা ছোট খুব ইন্টারেস্টিং একটা কোড তোমাদের সাথে শেয়ার করি। The human mind is not capable of grasping the universe. We are like a little child entering a huge library. ছোট একটা বাচ্চার মতো আমরা একটা বড় একটা লাইব্রেরিতে ঢুকেছি, যেটার শেষ সেটা কি অবস্থা? The walls are covered to the ceiling with books in many different tongues. একদম নিচ থেকে সিলিং পর্যন্ত বইয়ে বইয়ে ঠাসা, তাই না? এবং বিভিন্ন ভাষায় লেখা।
The child knows that someone must have written these books. বইগুলা দেখে তার মনে এতটুকু বুঝছে কেউ না কেউ লিখে রাখছে এটা। It does not know who or how. সে জানে না কে, কখন, কিভাবে এটা লিখেছে। It does not understand the languages in which they are written. তো সে কিন্তু জানেও না আসলে কি কি ভাষায় এটা লেখা আছে। But the child notes a definite plan in the arrangement of the books. সে একটা বিষয় লক্ষ্য করে দেখলো এগুলো খুব সুন্দর করে একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো আছে। A mysterious order which it does not comprehend. অর্ডারটা সে বুঝতে পারতেছে কিন্তু আসলে কিভাবে সাজাইছে সে পুরোটা ধরতেও পারছে না। But only dimly suspects. তো আমাদের অবস্থা হচ্ছে এই বাচ্চাটার মতো পুরো হোল ইউনিভার্সিটির কনসেপ্টে। আমাদেরও না বরং আমাদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স। আলবার্ট আইনস্টাইনের একটা কোট। তো উনার পক্ষে এরকম ইউনিভার্সিটির কনসেপ্ট সম্পর্কে এরকম বলেছেন। ফলে আমরা আসলে বুঝতে পারি যত মানুষ জ্ঞানী হয় তখন সে বুঝতে পারে যে আমরা কতটা আসলে ইউনিভার্স সম্পর্কে কত কম জানি, কিন্তু আমরা কিন্তু অল্প একটু শিখেই অনেক সময় মনে করি যে আমরা অনেক কিছু শিখে ফেলেছি। তো জ্ঞানী ব্যক্তিদের ডিফারেন্ট জিনিসটা হচ্ছে ডিফারেন্সটা এটাই আমাদের সাথে। তো যাই হোক আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন্টারনেট বা ডিজিটাল ইকোনমি, এটা বলি আজকে শেষ করব। মানে এই কনসেপ্টটা কভার হলে 10 মিনিটে হয়ে যাবে ইনশাআল্লাহ, 8 মিনিটে আমি শেষ করব। ইন শর্ট, conducting business through markets based on internet and the world wide web is known as net economy. Conducting business through markets that are based on internet based যে সমস্ত মার্কেট আছে ঠিক আছে সেগুলাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেটের আরেকটা নাম সেটা তাদেরকে আমরা যে সমস্ত ইকোনমিক ইম্প্যাক্ট আসে সেটাকে আমরা নেট ইকোনমি দিয়ে বুঝাই। এই কথাটার প্রয়োজন নাই, বইতে লেখা ছিল, কিন্তু সংক্ষেপে আমরা এইভাবে পাবো ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায়। দিস ইজ দ্য ইকোনমি দ্যাট ডিলস উইথ দ্য মার্কেট প্লেস দ্যাট ইজ অ্যাভেলেবল থ্রু দ্য ইন্টারনেট, তাই না? তো এটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা লাগবে। দিস ইজ এই পার্সপেক্টিভের কারণে মাল্টিমিডিয়া কমিউনিকেশনের দাম অনেক বেড়ে গেছে। ডিজিটাল গুডস গুলো এখন ইন্টারনেটে সেল হচ্ছে, সফটওয়্যার বানায় মানুষ সেল করতেছে। সেখানে ডিজিটাল গুডস ছাড়াও ইন্টারনেট ইকোনমিতে ট্যানজিবল গুডসও সেল বাই করা যায়। তো সেটা যেহেতু যে আমরা সেগুলো সুবিধা নেই daraz.com থেকে, রকমারি.com থেকে এভাবে। তো আমরা উইকিপিডিয়া থেকে একটা সংজ্ঞা নিয়েছি। অ্যাকর্ডিং টু থমাস মোজেনবার্গ, there are 3 main components of digital or internet economy. সেখানে একটাকে বলা হচ্ছে ই বিজনেস ইনফ্রাস্ট্রাকচার, হার্ডওয়্যার, সফটওয়্যার, টেলিকমস, নেটওয়ার্কস, হিউম্যান ক্যাপিটাল এটসেট্রা। ই বিজনেস ইটসেলফ, ঠিক আছে, এখানে আমরা যেটা দেখবো হাউ বিজনেস ইজ কন্ডাক্টেড, এনি প্রসেস দ্যাট অ্যান অর্গানাইজেশন কন্ডাক্টস ওভার কম্পিউটার মিডিয়েটেড নেটওয়ার্কস। ই-কমার্স, ট্রান্সফার অফ গুডস, ফর এক্সাম্পল when a book is sold online. এই অংশটুকু বললাম কারণ নেক্সট ক্লাসে হয়তো তোমাদের কিছুটা ইন্টারেস্ট ধরে রাখার জন্য এই টপিকস গুলো আমাদের এই টার্মগুলোর সঙ্গে পরিচয় হইতে হবে। নেক্সট ক্লাসে যখন মাথাটা ঠান্ডা থাকবে ক্লাসের শুরুতে আমি এগুলাকে তোমাদেরকে ডিটেইলসে বলবো। ই কমার্স কি জিনিস, ই বিজনেস কি জিনিস, ই প্রকিউরমেন্ট কি জিনিস। তো আজকের জন্য এতটুকুই যথেষ্ট। তো এই স্লাইড গুলা তোমাদের ইয়েতে দেওয়া আছে, একটা লিংক দেওয়া আছে ওয়েবসাইটে। যদি সেটা পেতে কষ্ট হয় আমি ক্লাসরুমে একটা লিংক এখন দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে তোমরা স্লাইড গুলা দেখতে পাবে। আর সিআর একটু আমাকে একটা মেইল করো, তোমাদের দুইজনেই সিআর একটা ব্ল্যাঙ্ক মেইল করো, সেখানে আমি পিডিএফ বইটা পাঠিয়ে দেব। যারা প্রথম থেকে আপডেট থাকতে চাও তাদের জন্য সেক্ষেত্রে সুবিধা হবে। তো আমি আগেই বলেছি ক্লাসরুমে আমরা দিতে পারবো না, আমাদের আসন্ন থেকে মানা করা হয়েছে যে কোনো বই যেটার পিডিএফ ইস্যু আছে, মানে আমরা একটা বই রাখার পারমিশন আছে কিন্তু আমরা এতগুলো ডিস্ট্রিবিউট করার পারমিশন নাই। কিন্তু আমাদের দেশে যেহেতু এটা হয় আর আমরা মানে কিছুটা সুবিধা বঞ্চিত বটে, সেজন্য আমরা এই সুবিধাটা নিচ্ছি যে তোমাদেরকে পিডিএফটা দিচ্ছি। কিন্তু এটা প্রপারলি লিগাল না, এটা ইনস্টিটিউশন দায়ী হইলে সমস্যা, পার্সোনালি আমাকে দায়ী করলে না হয় সেটা ইনস্টিটিউশনের কোনো ক্ষতি হবে না। সেজন্য আমি পার্সোনালি সেই দায়িত্বটুকু নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি, সিআরদের সাথে। তোমরা ইমেল যদি আমাকে ব্ল্যাঙ্ক করো তাহলে ভালো হয়, আমি তোমাকে সেখানে পাঠিয়ে দেবো। তো থ্যাংক ইউ ফর ইয়ার প্রেজেন্স এন্ড পার্টিসিপেশন। নেক্সট ক্লাসে আমরা বেশি ইন্টারেস্টিং কিছু টপিক শিখবো, তো আশা করি তোমরা থাকবে কালকের ক্লাসে।
থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।